নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিবিধ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা নিয়ে গত বেশ কিছুদিন ধরে রাজভবন বনাম রাজ্য সরকারের যে দ্বৈরথ, একেবারে তিক্ত নোংরা দ্বৈরথ আমরা লক্ষ্য করেছি। দেশের সর্বোচ্চ আদালত আজ তার একটা মীমাংসা করে দিয়েছে। কিন্তু মীমাংসার সূত্র হিসেবে যেসব কথা সর্বোচ্চ আদালত বলেছে সেটা ভালো করে পড়ে বাঙালি হিসেবে, বিশেষ করে একজন শিক্ষকের সন্তান হিসেবে আমার কিন্তু লজ্জায় মাথা হেঁট হওয়া ছাড়া আর কিছুই হয়নি। কেননা পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে শুধু যে এই হালফিলের আমলের কথা আমি বলছি না, কখনো উপাচার্য নিয়োগের মতো একটা বিষয় রাজ্যের এখতিয়ার থেকে কার্যত সম্পূর্ণভাবে সর্বোচ্চ আদালত নিয়োজিত এবং নির্দেশিত লোকেদের দ্বারা পরিচালিত হবে, এবং গোটা জিনিসটা হবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউআর ললিতের তত্ত্বাবধানে। তার তত্ত্বাবধানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা করে সার্চ কমিটি গঠিত হবে। কখনো কখনো যদি তিনি মনে করেন একটি সার্চ কমিটির হাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বও দিতে পারেন। সেই সার্চ কমিটি ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কারা যোগ্য তাদের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে চেয়ারম্যানের সভাপতিত্বে ডাকা মিটিংয়ে 3টি নাম চূড়ান্ত করবেন, এবং সেই নাম 3টি তারা প্রাথমিকভাবে পাঠাবেন মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু সেটা নট অ্যাকর্ডিং টু মেরিট বাট অ্যাকর্ডিং টু অ্যালফাবেট। তার মধ্যে থেকে একজনকে মুখ্যমন্ত্রী মনোনীত করবেন এবং সেই নামটি তিনি রাজভবনে পাঠিয়ে দেবেন। রাজভবনের চ্যান্সেলরের আর কিছু করার থাকবে না, প্রধানত ওখানে শিলমোহর বসানো ছাড়া। কিন্তু এটা তো গেল একটা ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন, এই ধরনের একটা সলিউশন ওয়ার্কেবল। কিন্তু পশ্চিমবঙ্গের মূল সমস্যাটা হলো রাজ্যপাল বনাম রাজ্য সরকারের সংঘাত বা দ্বৈরথ বা কাজিয়া, যে নামেই তাকে ডাকুন না কেন, এমন একটা তিক্ত এবং প্রায় বস্তির লেভেলের ঝগড়ার স্তরে নেমে এসেছে যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় শেষমেশ কতটা পালিত হবে তা নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ এতৎসত্ত্বেও থেকে যাচ্ছে। কেন থাকছে না, এই আদেশেই বলা আছে যে সার্চ কমিটি যদি কোনো যে 3টি নাম পাঠাবে সেই 3টি নাম সম্পর্কে যদি মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে সেটা লিখিতভাবে জানাতে হবে। আবার মুখ্যমন্ত্রীর পাঠানো নামে যদি আপত্তি থাকে তাহলে রাজ্যপালকেও বিস্তারিত জানাতে হবে কেন তার এই আপত্তি, এবং তার মীমাংসার জন্য ফের সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে হবে। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক, যেখানে একজন আরেকজনের বিরুদ্ধে মানহানির মামলা করে বসে আছেন, সেখানে মুখ্যমন্ত্রী যে নাম পাঠাবেন
এই রাজ্যপাল সিভি আনন্দ বোস সেটাকেই তাতেই আপত্তি জানিয়ে 4 পাতার লম্বা চিঠি লিখে দেবেন। তার মানে ফাইনালি আদৌ কোনো সুরাহা হবে কি? অবশ্য এটা তো একেবারে শেষ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ আমার রাজ্যের বিশ্ববিদ্যালয়, আমার রাজ্য সরকার তার যাবতীয় খরচ খরচা বহন করে। সেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আমরা এমন একটা কদর্য এবং জটিল অবস্থার তৈরি করেছি যে সেখান থেকে নিষ্ক্রমণের কোনো উপায় নিজেরা বার করতে না পেরে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আর এবার সর্বোচ্চ আদালত যা ঠিক করে দিল সেটা অন দ্য ডটেড লাইন মেনে নিতে হবে। আমার জানা নেই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কখনো সমস্ত উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই ধরনের হস্তক্ষেপ এর নজির আছে কিনা। পশ্চিমবঙ্গে নেই। এবং যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের এত গর্ব ছিল, সেই শিক্ষা ব্যবস্থাটা এখন এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটাও প্রায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্তরে নামিয়ে আনা হয়েছে। এবং রাজ্য শিক্ষা দপ্তরের এই গোটা প্রক্রিয়াতে কার্যত কোনো ভূমিকাই থাকছে না। একটাই ভূমিকা থাকছে, সেটা পোস্ট অফিসের কিংবা ডাকঘর করার। তাদের কাজ হবে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া, তাদের আরও যত রকম কেরানির কাজ আছে সেগুলো তাদের দিয়ে করানো হবে। কিন্তু উপাচার্য মনোনয়নের ক্ষেত্রে না তাদের কোনো সুপারিশ করার অধিকার আছে, না কোনো সুপারিশ সম্পর্কে নিজেদের মন্তব্য দেওয়ারও কোনো অবকাশ আছে। এতৎসত্ত্বেও আজকে দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী খুব গম্ভীর মুখে মিডিয়াকে বোঝাচ্ছিলেন যে আজকের এই সুপ্রিম কোর্টের রায়ে নাকি রাজ্য সরকার যা চেয়েছিল হুবহু ঠিক তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এর চেয়ে বড় ডিস্টরশন অফ ফ্যাক্টস আর কিছু হতে পারে না। শুনছিলাম শিক্ষামন্ত্রী বলছিলেন যে মুখ্যমন্ত্রীর ভূমিকাটা ছিল আসল প্রশ্ন। অর্থাৎ রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কি ভূমিকা হবে সেটা তো বিচার্য বিষয় ছিল না। থাকলেও তার মধ্যে মাত্র একখানা ছিল। আসল কথা কি? আসল কথা হলো উপাচার্যগুলি যাতে দলদাস নিয়োগ করা যায়, তার জন্য বাম জমানায় তারা একরকম পদ্ধতি তৈরি করেছিল। সেখানে সেনেট, সিন্ডিকেট এইসব হয়ে মনোনীত হতো। এই রাজ্য সরকার এসে 2011 থেকে সম্ভবত গত বছর পর্যন্ত বারে বারে শুধু আইন এনেছে, বদলেছে, আবার অর্ডিন্যান্স এনেছে, বদলেছে, এবং সার্চ কমিটিতে এমনভাবে সদস্যদের রাখার চেষ্টা করেছে যেখানে কমফোর্টেবল মেজরিটি অলওয়েজ সরকার পক্ষের থাকে।
অর্থাৎ গোটা সার্চ কমিটিটাকে এই তৃণমূল কংগ্রেস সরকার কার্যত দলের প্রার্থী বাছাইয়ের কমিটিতে পর্যবেসিত করার চেষ্টা করেছে। এই চেষ্টা মাঠে মারা গেছে হাইকোর্টে। হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে যেখানে ইউজিসি চেয়ারম্যানের কোনো নমিনি থাকবে না, সেটা কোনো সার্চ কমিটিই নয়। ফলে সেই সার্চ কমিটি যাদের নিয়োগ দিয়েছিল তাদের সব নিয়োগ বাতিল করে দিয়েছে। দৌড়েছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট কোনো ইন্টারফেয়ার করেনি। সুতরাং মুশকিলটা হলো শিক্ষা, উপাচার্য নিয়োগ ইত্যাদি বিষয়গুলোকেও যদি সম্পূর্ণভাবে দল নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে যা ঘটা অনিবার্য। এবার ঠিক সেটাই হলো, এবং যেটা হলো তাতে রাজ্য সরকারের ভূমিকা একেবারেই গৌণ। হলোটা কি, কিভাবে এই মামলা সুপ্রিম কোর্টে গেছিল, পরপর কতবার শুনানি হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেই বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না। আমি একেবারে আজকের এই রায়ের যে সারাংশটুকু, শুধু সেইটুকুর মধ্যেই আছি। এবার মূল কথাটা হচ্ছে, তাহলে এবার উপাচার্য নিযুক্ত হবেন কিভাবে? সুপ্রিম কোর্টের আজকের এই রায়, যেটা কিন্তু এরপর থেকে শুধু প্রেসিডেন্ট না, আইন হিসেবে স্বীকৃত হতে বাধ্য, সেই রায়ে পরিষ্কার করে দেওয়া হলো যে সংক্রান্ত যত আইনই রাজ্য সরকার বিধানসভায় পাশ করাক না কেন মেজরিটির জোরে, সে কোনো কিছুই ধোপে টিকবে না। সুপ্রিম কোর্ট তাহলে করলোটা কি? সুপ্রিম কোর্ট ঠিক করলো যে তারা এই রায়ে বলল যে আমরা তাহলে এই বিতর্কের প্রেক্ষাপটে আমরা যেটা করছি সেটা হচ্ছে সংবিধানের 142তম ধারা আমাদের সুপ্রিম কোর্টের হাতে যে বিশেষ ক্ষমতা দিয়েছে, সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ভাইস চ্যান্সেলর পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে ভাইস চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়া যাতে সম্পূর্ণভাবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং যোগ্যতার মাপকাঠিতে নির্ধারিত হয়, আমরা ঠিক সেটাই করব। সেই জন্য তারা বলছেন, এই জন্যেই আমরা ঠিক করেছি যে সার্চ কাম সিলেকশন কমিটি will have the same composition so as to avoid any confusion, irrespective of the fact that the relevant provision of the statute of the concerned university may contain slight variations. বলে ওসব চলবে না, তোমার স্ট্যাটিউটে কি আছে না আছে ও তুমি শিখেই তুলে রাখো, আমরা যেভাবে বলছি ঠিক সেইভাবেই হবে। এবং বলছে our endeavor is to ensure transparency, independence, fairness and impartiality so as to ensure that the persons possessing the highest level of competence and integrity and are capable of leading the university
by example are shortlisted. So, বাংলার প্রবল পরাক্রমশালী অবসরপ্রাপ্ত আমলা ইচ্ছে করলে আর তার সেকেন্ড ক্লাস পাওয়া স্ত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করতে পারবেন না। সেখানে ফুল স্টপ পড়ে গেল। এবং ইন দিস রিগার্ড আমরা সার্চ কমিটিতে রাখব বলে কাদের শর্টলিস্ট করেছি? আমরা শর্টলিস্ট করেছি এমিনেন্ট সায়েন্টিস্ট, এডুকেশনিস্ট, জুরিস্ট, সাবজেক্ট এক্সপার্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটার্স ইন দেয়ার ওন রাইট। তার মানে পুরো ক্যানভাসটাকে একটা সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া হয়েছে। We have further attempted to set out that nominees of the Chancellor, Chief Minister, UGC, State Government, Higher Education Department of West Bengal, that are adequately represented. এবং সেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে কতগুলো ইউনিভার্সিটি আছে এবং সেই ইউনিভার্সিটিগুলোর কোনটাতে কি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পড়ানো হয়, কোথায় আর্টসের উপর বেশি গুরুত্ব, কোন কোন ইউনিভার্সিটিতে সায়েন্সের উপর গুরুত্ব, কোন কোন ইউনিভার্সিটি কমার্সের উপর গুরুত্ব, এবং প্রিডমিনেন্টলি আর্টস শুধু তাই সেটাকেই গুরুত্ব, প্রিডমিনেন্টলি ইন সায়েন্স, আর আদার মিসেলেনিয়াস অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটিস। সুতরাং এই 5 রকম ক্যাটেগরাইজেশন করা হয়েছে, করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের এই সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস উদয় উমেশ ললিতকে চেয়ারপারসন করা হলো এই সার্চ কাম সিলেকশন কমিটি ফর অল ইউনিভার্সিটিস। তার মানে গোটা গল্পটা চলে গেল বিচার বিভাগের হাতে, বিচার বিভাগের তত্ত্বাবধানে। Following is the list of eminent educationists, scientists, jurists, subject experts and administrators, etc., who have been shortlisted for the purpose of empanelment on search cum selection committee. একদম ধরে ধরে আর্টস আর হিউম্যানিটিসে আমি দেখতে পাচ্ছি এখানে সব্যসাচী বসু রায়চৌধুরী আছে, শিউলি সরকার আছেন, শিবাজি প্রতিম বোস আছে। এদের সঙ্গে আবার আছেন ইউনিভার্সিটি অফ দিল্লির ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স প্রফেসর উজ্জ্বল কুমার সিং। ঠিক তেমনি ইতিহাসে আমার বিশেষ বন্ধু তপতি গোটাগুপ্তা আছে, অমিত দে আছেন, সজল নাগ আছেন, আমাদের মাস্টারমশাই রজতকান্ত রায় আছেন, আর আছেন রঘুবেন্দ্র তানওয়ার, চেয়ারম্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ। ICHR এর চেয়ারম্যানকেও এই সার্চ অ্যান্ড কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সোশিওলজি অ্যানথ্রোপোলজিতে আছেন রামানুজ গঙ্গোপাধ্যায়, ইকোনমিক্সে অভিরূপ সরকার, শৈবাল সরকার, আমি সব নাম বলছি না। আইনে আছেন রথীন বন্দ্যোপাধ্যায়, জাস্টিস ও রঘুরাম, ফর্মার জাজ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অ্যান্ড ফর্মার ডাইরেক্টর ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি। ইংরেজি ভাষার জন্য আছেন দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ রায় এবং মিনা টি পিল্লাই, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড প্রফেসর, ইনস্টিটিউট অফ ইংলিশ অ্যান্ড ডিরেক্টর, সেন্টার ফর কালচারাল স্টাডিজ, ইউনিভার্সিটি অফ কেরালা। হিন্দিতে আছে, বাংলায় আছেন রেজাউল করিম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের
এবং প্রফেসর তপোধীর ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর, আসাম বিশ্ববিদ্যালয়। কেমিস্ট্রিতে এরকম জনা পাঁচেকের নাম আছেন: অভিজিৎ চক্রবর্তী, ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, উদয় মৈত্র, এটসেট্রা। ফিজিক্সে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ, ভাইস চ্যান্সেলর, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। অমিতাভ মুখোপাধ্যায়, প্রফেসর, NBU। অমিতাভ রায়চৌধুরী, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কলকাতা। N. বাসু, ফর্মার VC, যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ডিস্টিংগুইশ প্রফেসর অফ ফিজিক্স। এরকম বায়োলজি, বোটানি, জুলজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মিনারেলস অ্যান্ড এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল রিলেশনস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিওলজি, জিওলজি, বিজনেস ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট, হিউম্যান রিসোর্স, মিসেলেনিয়াস। এবং এর মধ্যে প্রচুর অবসরপ্রাপ্ত IASকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্য সচিব গোয়া ঢুকে গেছেন, কেন্দ্রের প্রাক্তন কৃষি সচিব SK পটনায়ক তার মধ্যে আছেন। এবং সুপ্রিম কোর্ট বলছে যে চেয়ারপারসনকে আমরা অথরাইজ করছি টু কনস্টিটিউট সেপারেট অর জয়েন্ট সার্চ কমিটি। এদের মধ্যে থেকে তিনি যেটা ভালো বুঝবেন, তিনি যদি মনে করেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা আলাদা করে করবেন। তিনি যদি মনে করেন একসঙ্গে দুটো তিনটে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটাই সার্চ কমিটি হবে, তাহলে সেটাই হবে। সেই ডিসক্রিশন অ্যান্ড পাওয়ার vests with the chairman and with nobody else। এবং শুধু তারা একটা জিনিসই ঠিক করবেন, while selecting the members of the search committee from this panel of experts, যে চেয়ারম্যানকে নিয়ে 5 জনের বেশি কমিটি হবে না, এবং যে বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলির উপর পড়ানোকে গুরুত্ব দেওয়া হয়, চেয়ারম্যানের কাজ হবে সেই বিষয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সার্চ কমিটিতে আনা। এবং 2 সপ্তাহের মধ্যে এই চেয়ারম্যানকে বলা হয়েছে যে আপনি সার্চ কমিটিগুলো গঠন করে দিন। আর বলা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ hereby nominated as the nodal department of the state government to issue advertisements giving wide publicity to invite applications for the post of vice chancellors। এবং বলে দিয়েছে যে সেই অ্যাডভার্টাইজমেন্ট খুব পারফাংটরি হলে হবে না, কতগুলো ডিটেল, যেমন রেকুইজিট কোয়ালিফিকেশন, আদার এলিজিবিলিটি কন্ডিশনস, উইথ এ স্পেসিফিক রেফারেন্স টু দিস কোর্টস অর্ডার, সো অ্যাজ টু ইনফিউজ কনফিডেন্স। বিচারপতিরা বুঝে গেছেন যে এই ডামাডোলের বাজারে পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয় সহসা কোনো যোগ্য উপাচার্য আসতেই রাজি হবেন না। অতএব তাদের মধ্যে একটা নিরাপত্তা বোধের সঞ্চার করতে সুপ্রিম কোর্ট বলছে বিজ্ঞাপনও দিতে হবে এমনভাবে, এবং সেখানে লিখে দিতে হবে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, যাতে যারা অ্যাপ্লাই করবেন তারা কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করেন। এবং তারপরে অ্যাপ্লিকেশন পাওয়ার পরে
শিক্ষা মন্ত্রক সেগুলোকে স্ক্রুটিনাইজ করে এক সপ্তাহের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন চেয়ারপারসনের কাছে পাঠিয়ে দেবে, তারপরে চেয়ারপারসন যা করবার করবে। এবং বিষয়টাকে এতটাই গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট দেখেছে যে তারা এই কাজের জন্য চেয়ারম্যানকে কত টাকা দিতে হবে সেটাও অর্ডারে লিখে দিয়েছে। প্রত্যেকটা সার্চ কমিটি মিটিংয়ে পৌরোহিত্য করার জন্য তার প্রাপ্য হবে 3 লক্ষ টাকা। বাকি সদস্যদের ফি কি হবে সেটা এখানে উল্লেখ করা নেই, সেটা অনেকখানি রাজ্য সরকারের কাছে উল্লেখিত আছে। রাজ্য সরকার যা করবে করবে, যদি না করে তাহলে সুপ্রিম কোর্ট পরের দিনের শুনানির সময় এটা করবে। তারপরে কি করবে, এই সার্চ কাম সিলেকশন কমিটি duly endorsed by the learned chairperson shall be put up before the chief minister, এবং তাতে ব্র্যাকেটে বলে দেওয়া আছে, and not the minister in charge of a department for necessary consideration. In case the chief minister, state of West Bengal, has reasons to believe that any shortlisted person is unsuitable for appointment as vice chancellor, the remarks to this effect, along with supporting material and original record of the recommendation made by the search cum selection committee, shall be put up before the learned chancellor within 2 weeks. The chief minister shall be entitled to recommend the shortlisted names in order of preference for appointment as vice chancellors. অর্থাৎ সার্চ কমিটি নাম পাঠাবে অ্যালফাবেটিক্যালি। মুখ্যমন্ত্রীর অধিকার কতটুকু গ্রাহ্য হচ্ছে, যে এই 3টে নামকে এবার তিনি তার প্রেফারেন্স অনুযায়ী সাজিয়ে দেবেন। এবং এই 3টে নামের মধ্যে কোনো নাম সম্পর্কে যদি তার আপত্তি থাকে, তাহলে কেন আপত্তি, অরিজিনাল রেকর্ড, সার্চ কমিটি কেন তাকে রেকমেন্ডেশন দিয়েছে, তার সমস্ত কাগজপত্র সহ 2 সপ্তাহের মধ্যে সেই রাজ্যপালের কাছেই পাঠাতে হবে। The learned chancellor, on the report of record from the chief minister of the state, shall appoint the vice chancellor out of the impaneled names in the same order of preference as recommended by the chief minister of the state. আরে বাম জমানায় তো এটাই ছিল, সেনেট 3টে নাম পাঠাতো এবং এমনভাবে নামগুলো পাঠাতো যেখানে তাদের প্রেফারেন্স 1, 2, 3 করে বলে দেওয়া হতো। কাগজে কলমে রাজ্যপালের অধিকার ছিল 3 নম্বরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া 1 নম্বরের জায়গায়, কিন্তু সাধারণত সেটা করা হতো না। বীরেন শাহ একবার করতে গিয়েছিলেন, করতে গিয়ে এমন নাকানি চোবানি খেয়েছিলেন, আমি নিজে তার প্রত্যক্ষদর্শী। তারপরে এখানে আবার ইন কেস দ্য লার্নেড চ্যান্সেলর হ্যাজ এনি রিজার্ভেশন, এইখানে গল্প শেষ হলো না, যেটা আমি গোড়াতে বললাম, against the impaneled names or the remarks made by the chief minister of the state against any shortlisted candidate, the learned chancellor shall be entitled to put up his own opinion on file, duly supported with reasons and relevant material. তারপরে কি হবে, learned chancellor shall accord his approval, save and except when there is a difference of opinion, within 2 weeks of receipt of file from the chief minister of the state. Department of Higher Education, Government of West Bengal, or any other concerned department of state government are hereby directed to notify the appointment within 1 week
from the date of receipt of approval from the learned Chancellor of the University. In the case where the Chief Minister of the state has objected to the inclusion of any name in the panel, and such objection is not acceptable to the Chancellor, or where the Chancellor has an objection against empanelment of any particular name for which he has assigned his own reasons, all such files shall be put up before this court. We make it clear that a final decision in this regard shall be taken by this court after giving reasonable opportunity of being heard to the objections. তার মানে নোটে গাছটি মুড়লে গল্পটা এই দাঁড়ালো যে এত উদ্যোগের পরেও সুপ্রিম কোর্টের এই রকম সদিচ্ছা প্রকাশের পরেও পদে পদে জটিলতার সৃষ্টি হতে পারে যদি মুখ্যমন্ত্রী আপত্তি তোলেন কিংবা রাজ্যপাল আপত্তি তোলেন। দেখুন, আপত্তি তোলার মানে হচ্ছে শেষ বিচার করবে সুপ্রিম কোর্ট। তার মানে সুপ্রিম কোর্টে একটা মামলা রুজু করা, তারপরে তার নোটিশ যাবে, তারপরে সেটা অ্যাডমিটেড হবে, তারপরে শুনানির দিন স্থির হবে। একদিনে হবে না, কতদিন লাগবে ভগবান জানে। তার মানে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রটা তো সেই আটকেই থাকবে। অতএব যে কোনো ব্যবস্থার সুপ্রিম কোর্ট করে দিক, রাজ্য সরকার করুক, ইউজিসি করুক, এই ধরনের যে কোনো ব্যবস্থার স্মুথ ফাংশনিং depends entirely on smooth working relationship between the Chancellor and Chief Minister. আমাদের তো গোড়াতেই গলদ। অতএব সাধুবাদ জানাবো কি করে বুঝতে পারছি না। I am keeping my fingers crossed. ভালো থাকবেন, ফিরে আসছি রাত্রি 9টায়।